ও বাড়ির চার দেয়ালের মধ্যে বন্দী হয়ে আছে নন্দিনী নামে এক সুন্দরী ললনার অতৃপ্ত আত্মা। গেঁজাখুরি গপ্প নয় হে বাপু। বেশ কয়েকজন যুবক ও বাড়িতে রাত কাটাতে গিয়েছিল, আর ফিরে আসেনি। আজকের গল্প ক্ষুধার্ত নন্দিনী। কলেজের নাইট গার্ড পাঁচু কাকার কথা সেদিন আমরা এক চুলও বিশ্বাস করিনি। বিশেষ করে আমি তো নই। কি একটা প্রসঙ্গে সেদিন পান চেবাতে চেবাতে চাপা গলায় উনি বলে বসলেন, তোমরা শান্তাপুরের ভাঙা পোড়ো বাড়িটা দেখেছো? আশা করি দেখেছো। তা বলি কি, ও বাড়ির কোনো ইতিহাস টিতিহাস কানে গেছে নাকি? আমরা চারজনই ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সবেমাত্র মাস দুয়েক হলো এই নতুন কলেজে। এখানকার ইতিহাস, ভূগোল, বিজ্ঞান কোনো কিছু সম্পর্কেই আমরা অবগত নই। আমরা প্রায় একসাথে বলে উঠলাম, কই না তো, কি ইতিহাস? আমরা তো কিছু শুনিনি। পাঁচু কাকা তার মুখটা আমাদের দিকে এগিয়ে লাল চোখ দুটো বড় বড় করে বললেন, ও বাড়ির চার দেয়ালের মধ্যে বন্দী হয়ে আছে নন্দিনী নামে এক সুন্দরী ললনার অতৃপ্ত আত্মা। গেঁজাখুরি গপ্প নয় হে বাপু। বেশ কয়েকজন যুবক ও বাড়িতে রাত কাটাতে গিয়েছিল, আর ফিরে আসেনি। আর যারা ফিরে আসতে পেরেছে তারা সবাই হয়ে গেছে বদ্ধ উন্মাদ। শুনেছি আগে নাকি নন্দিনীর ভূত গ্রামের অল্প বয়সী ছেলে ছোকরাদের মোহের জালে জড়িয়ে টেনে নিয়ে যেত ওই বাড়িতে। তারপর একটু দুষ্টু হাসি হেসে নিয়ে পাঁচু কাকা আবার বলতে শুরু করলেন, কত বড় বড় গুণিন এলো, ওঝারা এলো, কেউ নন্দিনীকে শায়েস্তা করতে পারল না। ওদের মধ্যে কেউ একজন নাকি বাড়ির চারপাশে একটা গণ্ডি টেনে গিয়েছিল, আর এই কারণেই নাকি নন্দিনী বাড়ির বাইরে আর পা রাখতে পারেননি। তোমরা খবরদার ও বাড়ির ত্রিসীমানার মধ্যে যেও না। নন্দিনীর কবলে পড়লে জীবন যৌবন সব শেষ। নন্দিনীর গল্প শুনে আমরা চার বন্ধুই অট্টহাসি হেসেছিলাম সেদিন। আমরা আগে বুঝতে পারিনি পাঁচু কাকা একজন চরম আফিমখোর। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়। পরে তিনি আরও যে কাহিনী আমাদের শুনিয়েছিলেন তা বিশ্বাস অবিশ্বাসের বেড়া টপকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল আমাদের উৎসাহ আর কৌতূহলকে, বেয়াড়া করেছিল আমাদের তরুণ উদ্যমকে। এই যে আজ রাক্ষসে বাড়িটায় কৌতূহলবশত রাত কাটাতে এসেছি, এটাই সেই নন্দিনীর মামার বাড়ি। ছোটবেলা থেকে নন্দিনী বুড়ো দাদু দিদিমার কাছেই মানুষ। দেখতে নাকি অপূর্ব সুন্দরী ছিল মেয়েটা, কিন্তু বয়স যত বাড়তে থাকে তার চরিত্রের নানা খারাপ দিক ফুটে ওঠে। গাঁয়ের বেশ কয়েকজন যুবকের সাথে তার নোংরা সম্পর্কও ধরা পড়ে। বুড়ো দাদু যখন লোকের মুখে নাতনির ব্যাপারে কানাঘুষো শুনলেন, তখন তিনি খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। অবশেষে তিনি নন্দিনীর বিয়ে দেওয়ার পথ বেছে নেন। বিয়েটা হয়ে গেল, কিন্তু কলকাতার বেসরকারি অফিসের কর্মচারী স্বামী বিনয় চাটুর্য নন্দিনীকে রেখে গেল বৃদ্ধ দাদু দিদিমার কাছে। শনিবার রাতে সে শান্তাপুরে ফিরত, আবার সোমবার পাড়ি দিত কলকাতায়। এইভাবেই চলল কয়েক মাস। ইতিমধ্যে হঠাৎই দাদু মারা গেল। অন্ধ দিদিমার অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ল। ব্যাস, তারপর আবার শুরু হলো নন্দিনীর অবাধ লীলা খেলা। আর সেদিন ছিল শুক্রবার রাত্রে। বিনয় নন্দিনীকে না জানিয়েই শান্তাপুরে ফিরে এলো, আর পৌঁছেই দেখে ফেলল তার স্ত্রীর নোংরা সম্পর্ক। চরিত্রহীনা স্ত্রীর ওপর ক্রুদ্ধ হয়ে বিনয় নন্দিনীর গালে কষিয়ে মারল এক থাপ্পড়। ব্যাস, সব শেষ। সেই আঘাতে সেদিন মারা যায় নন্দিনী। তারপর বিনয় উধাও। দিন দুয়েক বাদে নাকি কলকাতার মেসবাড়ি থেকে বিনয়কে পাওয়া যায় ফাঁসিতে লটকানো অবস্থায়। এ বাড়ির কাঠের সদর দরজা থেকে ছাদের সিঁড়ি পর্যন্ত লম্বা হয়ে আছে একটা সরু বারান্দা। সেই বারান্দায় ডান দিকের ঘরটায় ধুলোধালা ঝেড়ে বড় একখানা মাদুর পেতে শুয়ে আছি আমরা চার বন্ধু। নন্দিনীকে নিয়ে পাঁচু কাকার শোনানো আজগুবি কাহিনীটা মনে পড়ে যাচ্ছে বারে বারে। মিথ্যে বলবো না, হালকা ভয়ও লাগছে আমার।
যদিও অদ্ভুত কিছু এখনো পর্যন্ত চোখে পড়েনি। মোবাইলের ডিজিটাল ঘড়িতে 10:30 বাজে বাজে মিনিট 30 হলো আমাদের তাসের আসরটা ভেঙেছে। ওরা তিনজন খানিক আগেই ঘুমিয়ে কাট। রবির নাকের ঘড়ঘড়ানির আওয়াজটা ঘরটা ভরিয়ে দিচ্ছে। ধীরে ধীরে আমারও চোখের পাতা ভার হয়ে এলো। আর রাত কটা হবে জানি না, আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতেই আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। দেখি পলেস্তারা খসে পড়া মলিন ফাঁকা কামরাটা অপরূপ সাজে সেজে উঠেছে। দেখলাম রুমটা দামি দামি আসবাব ঠাসাই, আর আমরা শুয়ে আছি নরম চকচকে পালঙ্কে। আশেপাশে কোথা থেকে একটা তীব্র সুরভি ভেসে আসছে। তারপর ধড়ফড় করে আমি বিছানায় উঠে বসলাম। এদিক ওদিক চোখ বোলাতে হঠাৎ খাটের পায়ের দিকে নজর পড়তেই আমি চমকে উঠলাম। সুসজ্জিত সুন্দরী এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে খাটের পাশে। সেই নিস্তব্ধ রাতে তাকে দেখা মাত্রই তার রূপ যৌবন আমার পেশিতে পেশিতে তীব্র টান জাগাতে শুরু করলো। আমি উত্তেজিত হয়ে উঠতে লাগলাম। মূর্তিটা প্রথমে শরীরে দোলা জাগানো একটা মৃদু কামুক হাসি হাসলো। তারপর নারী মূর্তিটা ইশারা ইঙ্গিতে আমাকে ডাকতে ডাকতে ঢেউ খেলিয়ে এগিয়ে যেতে থাকলো। আর আমি তার যৌবনের টানে লোলুপ ক্ষুধার্ত কুকুরের মতো পিছু নিলাম। এখন আমরা সরু বারান্দার বাম দিকের বড় ঘরটায় এসে পড়েছি। নীরব কামরাটা আমার উন্মত্ত হৃৎস্পন্দনে ডুবে আছে। আমার নিজের বাস্তব জগৎটা ফ্যাকাশে হতে হতে কোথায় হারিয়ে গেল। আমি শুধু তার সুগঠিত শরীরের আকৃষ্টে আবদ্ধ হয়ে রইলাম। এটাই যে পাঁচু কাকা সেই দুষ্টু সিনেমার নায়িকা নন্দিনী, তা বুঝেও বুঝতে চাইলাম না। প্রেত নন্দিনীর সংস্পর্শে আসা পুরুষদের হালের ব্যাপারে আমি অবগত ছিলাম, কিন্তু সেসব কিছুকে পাত্তা দিল না আমার ক্ষুধার্ত শরীর। নন্দিনী প্রথমে এলোমেলো পোশাকে কোমল গদিতে গা এলিয়ে দিল। তারপর আঙুল নাড়িয়ে সূক্ষ্ম স্বরে আমাকে আমন্ত্রণ পাঠালো। এসো, কাছে এসো, লজ্জা কিসের গো? বহুদিন আমি অতৃপ্ত অভুক্ত, দেহের প্রতিটা কোষে কোষে আমার ক্ষুধা। এসো, কাছে এসো। আহা, তোমার শরীরেও তো দেখছি ঝড় উঠেছে। এসো এসো, শান্ত হও। সে একে একে পায়ের নপুর, হাতের চুড়ি খুলে রাখলো খাটের পাশের টেবিলের ওপর। আদিম রিপু আমাকে আপদমস্তক গ্রাস করে খচখচ করে চিবিয়ে খাচ্ছিল। আমি হামলে পড়লাম তার উপর। প্রথম তার শরীর স্পর্শ করলাম, তারপর ধীরে ধীরে চড়ে বসলাম শুভ্র কোমল দেহটার উপর। এমন অপরূপা, এমন চোখের চাহনি আমি আগে দেখিনি। উত্তেজনা আর দেহতাপ যখন সর্বোচ্চ চূড়ান্তয় পৌঁছে হাজির, তখনই হঠাৎ চোখ পড়ল ড্রেসিং টেবিলের আয়নাটার উপর। আয়নার কাছে যে দৃশ্য দেখলাম তা আমার ফুটন্ত রক্তকে এক ঝটকায় হিম করে দিল, সাথে সারা শরীর গুলিয়ে উঠল। দেখলাম আয়নার ভেতরে আমি শুয়ে আছি একটা ভয়ঙ্কর বীভৎস পচা গলা নারীর নগ্ন শরীরের উপর। এতক্ষণে আমি নিজ হুঁশ ফিরে পেয়ে আতঙ্কে ছিটকে মেঝেতে গড়িয়ে পড়লাম। আমার বড্ড বমি বমি পাচ্ছে। হৃৎপিণ্ডটা সজোরে ধাক্কা দিতে দিতে যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। আমার চোখের সামনে সুসজ্জিত কামরা সবকিছু ভেঙে চুরমার হয়ে আবার আগের মতো ধুলো নোংরায় ভরে গেল। আমি খানিকটা হামাগুড়ি দিয়ে তারপর দুই হাতে ভর দিয়ে কোনো রকম উঠে দাঁড়িয়ে বিদ্যুৎ বেগে কামরা ছেড়ে বেরিয়ে এলাম। দরজাটা দাঁড়াম করে বন্ধ করে দিলাম বাইরে থেকে। আর ঠিক সেই মুহূর্তে নন্দিনী মোটা কাঠের দরজা উড়ে বেরিয়ে এসে আমার গলা চেপে ধরে ঠোঁটে ঠোঁট মেলানোর জন্য ঝাঁপিয়ে পড়ল। আমি আমার সর্বশক্তি একত্র করে দুহাত দিয়ে গলা ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তারপর আমি বোধবুদ্ধি হারিয়ে সিঁড়ি বেয়ে পালাতে লাগলাম। দুজনের ধস্তাধস্তিতে ভারী লকেটযুক্ত তার গলার চেনটা ছিঁড়ে আমার হাতে চলে এসেছে। দৌড়তে দৌড়তে আমি বাড়ির ন্যাড়া ছাদে এসে পড়লাম। এবার আমার পালানোর পথ সম্পূর্ণ বন্ধ। নন্দিনীও ছাদে এসে হাজির।
শাড়ির আঁচলটা মেঝেতে লুটছে। সে আমার দিকে ক্রুদ্ধ ভস্ম করা স্থির দৃষ্টিতে চেয়ে রইল। আমি ধকধক বুক নিয়ে পিছোতে থাকলাম। নন্দিনীও এগিয়ে আসতে থাকলো আমার দিকে। পিছোতে পিছোতে আমি একেবারে শেষ কিনারায় এসে দাঁড়িয়েছি। নন্দিনী এখন আমার থেকে এক হাত দূরে দাঁড়িয়ে। সে আমাকে ধরার জন্য সাদা ফর্সা দুটো হাত বাড়িয়ে দিল। আমি প্রায় জ্ঞানশূন্য হয়ে প্রাণ ভয়ে ছাদ থেকে টলে পড়লাম। আমার নাক মুখ দেওয়ালে ঘষা খেয়ে ছিঁড়ে রক্তাক্ত হয়ে গেল। শুধু কোনো রকম বাম হাত দিয়ে ছাদের প্রান্তটা আঁকড়ে ধরে রাখলাম। আমি এখন ঝুলছি। নিচের বাগানে সদর দরজার বাইরে বড় করে জ্বালানো কাঠের আগুনটা এখনো জ্বলছে। ভয়ে আমার সারা শরীর কাঁপছে। হঠাৎ আমার কম্পমান ডান হাত থেকে নন্দিনীর গলার লকেটটা খসে পড়ে গেল সেই অগ্নিকুণ্ডের মধ্যে। আর পড়া মাত্রই এক জোরালো বোমা বিস্ফোরণের শব্দে আগুনটা লাল বর্ণে ফেটে উঠল। কী ঘটছে আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। নিচ থেকে ঝলসানো চোখ নিয়ে ওপরের দিকে তাকাতেই দেখলাম এক বীভৎস কাণ্ড। দেখলাম যে নন্দিনীকে দেখে আমার শরীরে উত্তেজনা ভর করেছিল, এ নন্দিনী আর সে নন্দিনী নেই। তার সুন্দর সুগঠিত চেহারাটা আয়নার মধ্যে দেখা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আর তারই সাথে এক কান ফাটানো যন্ত্রণাসূচক আর্তনাদ করে সেই বীভৎস শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোয় মিলিয়ে যাচ্ছে। সো বন্ধুরা, গল্প কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের গল্পধ্বনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, সাথে এই ভিডিওটাকে লাইক করতে হবে, আর যদি পারেন তো আপনার বন্ধুদেরকেও শেয়ার করুন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।